পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 34। এয়ারপোর্ট থেকে মায়ের হাত ধরেই বাইরে বেরিয়ে আসে আলভি। মাঝখানে পেরিয়ে গেছে কয়েকদিন। সবশেষে আজ মায়াকে নিয়ে জার্মানিতে ফিরে এসেছে আলভি। পার্কিংয়ে এসে নিজের কারটা দেখতে পায়। এদিক সেদিক নজর বোলায়, শুভ কোথায়। কারের কাছে এগিয়ে আসে মায়ের হাত ধরে। কিছু সময় পেরিয়ে যায়, কিন্তু শুভর দেখা নেই। কার রেখে গায়েব হয়ে গেছে নাকি? বিড়বিড় করে কয়েকটা গালি দেয় শুভকে। এই ছেলেটা কাজের সময় উধাও হয়ে যায় শুধু। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে, পা ব্যথা করছে আমার। মায়াপুরী, আর একটু কষ্ট করো, শয়তানটা এখনই চলে আসবে। কারের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়ায় মায়া। আলভি নিজের ফোন বের করে পকেট থেকে ফ্রি ওয়াইফাই কানেক্ট করে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুভর ফোনে কল করবে। ঠিক তখনই শুভ দৌড়ে আসে ওদের দুজনের সামনে। সোজা হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলভি রাগী স্বরে বলে, আজকে বাড়ি ফিরিনি, তারপর তোকে দেখাবো মজা। কোথায় গায়েব হয়ে গিয়েছিলি শয়তান? তোদের দেরি হচ্ছে দেখে কফি খেতে গিয়েছিলাম। সারাদিন শুধু খাই খাই। তুই বোধহয় না খেয়ে থাকিস। বাড়িতে নিয়ে যাবে নাকি রাস্তায় থাকতে হবে? কারের ডোর খুলে দেয় শুভ। মায়াকে আগে বসিয়ে তারপর আলভি বসে। শুভ সুটকেসটা ডিকিতে তুলে রেখে ড্রাইভিং সিটে বসে। 1 ঘন্টা পর গন্তব্যে এসে পৌঁছায় আলভিদের কার। কার থেকে নেমে আসে সবাই। আলভি শুভর পিছনে দাঁড়িয়ে শুভর পাছায় লাথি দিয়ে বলে, তোর জন্য আমার বউকে কষ্ট করতে হয়েছে। শুভ আলভির পাছায় আরেকটা লাথি দিয়ে বলে, তোদের জন্য আমি রোদের মধ্যে 2 ঘন্টা বসেছিলাম, তোরা আসছিলি না দেখে কফি খেতে গিয়েছিলাম। আলভি আরেক লাথি দিয়ে বলে, 1 নম্বরের মিথ্যুক, এসির ঠান্ডা বাতাসে বসে বলছিস রোদের মধ্যে ছিলি। শুভ সুটকেস বের করে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যা, তোর সাথে ব্রেকআপ। মায়া শুধু দুজনের কাহিনী দেখছে, তবে বুঝতে পারছে না কিছু। প্রথমে আপনি আপনি বলে কথা বলল দুজন, একটু পর থেকেই আবার তুই তোকারি করে কথা বলছে। এখন আবার একে অপরকে লাথি দিচ্ছে, তাও আবার পাছায়। আলভি মায়ার হাত ধরে বলে, ভেতরে চলো। বাড়ির দিকে তাকিয়ে দুজন ছেলেকে দেখতে পায় মায়া, যারা ফুল হাতে দাঁড়িয়ে আছে ওদের দুজনের থেকে একটু দূরে। হয়তো ওকেই ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে। এগিয়ে আসতেই দুজনকে মায়াকে ওয়েলকাম জানিয়ে ফুলের তোড়া মায়ের হাতে তুলে দেয়। এরা দুজন বোধহয় বাড়ি আর আলভির কেয়ারটেকার। ফুল হাতে আলভির সাথে ভেতরে প্রবেশ করে মায়া। ওদের বাড়ির চেয়ে অনেক বড় এই বাড়িটা। আলভি একা থাকার জন্য এত বড় বাড়ি কিনেছে। ড্রয়িং রুমটা অনেক বড় আর সুন্দর। সবকিছুই লাইট কালার, যার ফলে সবকিছু আরো বেশি সুন্দর লাগছে। আলভির সাথে বেডরুমে এসে দাঁড়ায়। বেডরুমটা পরিপাটি গোছানো আর মন শান্ত করে দেওয়ার মতো সুন্দর। বোরকা হিজাব খুলে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে তাহলে। মায়া হাতের ফুলগুলো রেখে বোরকা হিজাব খুলে রাখে। সুটকেস খুলে নিজের ড্রেস বের করে। আলভি আলমারি থেকে টাওয়াল বের করে দেয়। মায়া ওয়াশরুমে প্রবেশ করে। আলভি গায়ের শার্ট খুলে ব্ল্যাঙ্কেটে রাখে। হাতের ঘড়িটাও খুলে জায়গা মতো রাখে। তারপর ডিভানের উপর বসে। পকেট থেকে ফোন বের করে বাংলাদেশে কল করে বাবার ফোনে। রিসিভ হতেই কথা শুরু করে জানায় ভালোভাবে পৌঁছেছে দুজন, কোনো সমস্যা হয়নি। পরে আবার কল করবে বলে লাইন বিচ্ছিন্ন করে ফোন চার্জে লাগায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুজনেই শুয়ে পড়ে। লম্বা জার্নিতে দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে আছে। এখন লম্বা ঘুম আর লম্বা বিশ্রামের দরকার। সারা বিকেল আর রাত ঘুমিয়েছে দুজন। পরের দিন ভোর 5টায় ঘুম ভাঙে দুজনের। আলভি বুকের উষ্ণ ওমে আদরে বিড়াল ছানার মতো নিজেকে গুটিয়ে নেয় মায়া। আলভি নিজেও আগলিয়ে নেয় নিজের মায়াপরীকে। মায়া এলোমেলো চুল হাতে বুলিয়ে আদর গলায় ডাকে আলভি, মায়াপরী। সকাল হয়ে গেছে, হোক, আজ অফিসে যেতে হবে আমাকে। আজকে না গেলে হয় না? না গেলে যদি হতো তাহলে তো আসতামই না। মায়া আলভির বুক থেকে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। ড্রিম লাইটের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে আলভির চেহারা। আর 30 মিনিট? আচ্ছা। পুনরায় আলভির বুকে মুখ গুজে দেয় মায়া। কাচুমাচু হয়ে আলভির সাথে মিশে আছে। পারলে বোধহয় আলভির বুকের ভিতরেই ডুবে যেত। আলভি যদি মায়াকে রেখে আসতো, কিভাবে থাকতো মায়া? আলভিকে ছেড়ে কেঁদে কেঁদেই তো বোধহয় মরে যেত। আলভি মায়ার প্রতি যতটা আসক্ত, তার চেয়ে অনেক বেশি আসক্ত হয়ে গেছে মায়া আলভির প্রতি। আলভিকে ছাড়া একটা সেকেন্ড কল্পনাও করতে পারে না এখন।
আলভি চিত হয়ে শুয়ে মায়াকে নিজের বুকের উপর তুলে নেয়। মায়া লম্বা লম্বা খোলা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে আলভি বলে, তুমি আমার সাথে অফিসে যাবে? মায়া মুখ তুলে তাকায়, তারপর ওপর নিচ মাথা নাড়ায়। যাবে। আলভি মায়াকে বুকের উপর রেখে শোয়া থেকে উঠে বসে। মায়া আলভির কোলে বসে দুই পা দিয়ে আলভির কোমর পেঁচিয়ে ধরে, দুই হাতে পেঁচিয়ে ধরে গলা। আলভি মায়াকে কোলে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ওর গলা জড়িয়ে ধরে আর কোমর পেঁচিয়ে ধরেই ঝুলে থাকে মায়া। ফ্রেশ হয়ে নাও, চলো জগিং করে আসি। মায়া দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি যাব না, তুমি যাও। আমি এমনিতেই চিকন আছি, আর চিকন হতে চাই না। তাহলে শুয়ে থাকো, আমি জগিং করে আসি। আচ্ছা। মায়াকে আবার শুয়ে দেয় আলভি। মায়ার ললাটে অধর ছুঁয়ে ওয়াশরুমে প্রবেশ করে আলভি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। কিচেনে প্রবেশ করে একটা 1/2 লিটারের পানির বোতল বের করে। শো ক্যাবিনেট থেকে সুইচ পরে পানির বোতলটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করতে। 9টার সময় তৈরি হয়ে নাস্তা সেরে মায়াকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে আলভি। শুভ কার নিয়ে অপেক্ষা করছে ওদের দুজনের জন্য। কারের পেছনে উঠে বসে দুজন। কার বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। শুভ আলভির পিএ প্লাস ভার্সিটি ফ্রেন্ড। দুজনেই বাংলাদেশের হওয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর আস্তে আস্তে দুজনের সম্পর্ক আরো ভালো হয়। আলভি বিজনেস শুরু করার আগেই শুভকে বলেছিল শুভ ওর সাথে কাজ করবে কিনা। যদি করে তাহলে আলভি শুভকে অন্য সব অফিসের তুলনায় ভালো স্যালারি দেবে। শুভ ভেবেচিন্তে রাজি হয়েছিল। অফিসে দুজন বস আর পিএ। অফিসে শুভ আলভিকে স্যার আর আপনি আপনি বলে কথা বলে। অফিসের বাইরে দুজনেই তুই তুই করে কথা তো বলেই, সাথে শত্রুর মতো মারামারিও করে। শুভ বিয়ে করেছে, দুজন ছেলে মেয়েও আছে। আলভির বাড়ির পাশেই শুভর নিজের বাড়ি। বউ বাচ্চার সাথে সেখানেই থাকে। আলভি বিয়েতে শুভর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছিল, তবে কাজের চাপে শুভ বিয়ে খেতে যাওয়া হয়নি। অফিসের সামনে এসে দাঁড়ায় কার। একজন গার্ড কারের ডোর খুলে দেয়। মায়াকে নিয়ে বের হয় আলভি। সম্মানসূচক হাত তুলে স্যালুট করে আলভিকে। আলভি আর মায়া ভেতরের দিকে এগিয়ে যায়। শুভ কার পার্ক করে রেখে ওদের পেছন পেছন আসে। আলভির সাথে মেয়ে, তার উপর আবার মায়ার পরনে বোরকা হিজাব। সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। আলভি সকলের দিকে নজর দিতে সবাই নিজেদের নজর সরিয়ে কাজে মনোযোগ দেয়। আলভি মায়াকে নিয়ে নিজের কেবিনে আসে। চেয়ার টেনে মায়াকে নিজের পাশে বসায়। শুভ কয়েকটা ফাইলস এনে আলভিকে দেখাচ্ছিল। এর মধ্যে কেবিনের ডোর নক হয়। তিনজনেই ডোরের দিকে তাকায়। আলভি অনুমতি দিতেই ভেতরে প্রবেশ করে একটি মেয়ে। মায়া মেয়েটির দিকে তাকায়। পরনে ওয়েস্টার্ন ড্রেস, তবে মার্জিত। কাঁধের নিচ অবধি থাকা চুলগুলো খোলা রয়েছে। দেখতে বলিউড নায়িকাদের মতো। লম্বাও সেরকম। গা থেকে রূপ সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। এই মেয়েটার কথাই বোধহয় বলেছিল আলভি, এই মেয়েটার কাছে আমার সৌন্দর্য কিছুই না। হাই আলভি। হ্যালো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। ও তোমার ওয়াইফ? হ্যাঁ। মায়া, উনি এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, মিস মেরিনা। মায়া মিষ্টি এসে মেরিনাকে হাই বলে। মেরিনা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মায়ার সাথে দুটো বাক্য বিনিময় করে। মেরিনা এক দৃষ্টে তাকিয়ে থাকে মায়ের মুখের দিকে। এই মায়ের মধ্যে কি আছে যা ওর মধ্যে নেই? রূপ সৌন্দর্য কি সবকিছু, নাকি ভাগ্যটাই বড় কথা? বেস্ট কিছু পেতে আসলেও ভাগ্য লাগে, যা মেরিনার নেই, ছিলও না কখনো। একটু পর পর মায়ের চোখের পলক ফেলাটা মেরিনার ভালো লাগে। বুকে ব্যথা করলেও এই দৃশ্য দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। মায়া মেয়েটা অনেক বেশি কিউট আর মায়াময়। গভীর চোখ দুটোতে শুধুই মায়া রয়েছে। তাকালেই কেমন মায়া ধরে যাচ্ছে। এই মায়াময় আখি যুগলি বোধ হয় আলভিকে মায়ায় বেঁধেছিল। মায়াকে দেখে এখন আবার হিংসে হচ্ছে মেরিনার। ওর চোখ দুটো কেন মায়ার চোখের মতো মায়াময় নয়? ওর চোখ দুটো যদি মায়ার চোখের মতো মায়াময় হতো, তাহলে তো আলভিও ওর হতো, নাকি তাও হতো না?